গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে ফিরে এলাম আমি অপরাজিতা। এখন পড়ছি হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এসব দিনরাত্রির ১৩তম পর্ব। সঙ্গেই থাকবেন। মনোয়ারা দুপুরের পর থেকেই অস্থির হয়ে পড়লেন। নীলু মনে মনে বেশ বিরক্ত হল। সাহানাকে বিয়ে দিতে কোনো রকম সমস্যা হবার কথা নয়। তার মতো রূপবতী মেয়ে সচরাচর দেখাও যায় না। ভালো ভালো সম্বন্ধও আসবে, কিন্তু মনোয়ারা এমন করছেন যেন মেয়ে গলায় কাঁটা হয়ে বিঁধে আছে। আজ ৩:৩০টায় সেই কাঁটা সরানোর প্রথম ধাপটি শুরু হবে। বৌমা, সাহানাকে দেখলাম কামিজ পরে ঘুরঘুর করছে, ওকে একটা শাড়ি পরতে বলো। শাড়ি পরার দরকার কি মা? ওরা তো আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে আসছে না। মনোয়ারা রেগে গেলেন। যা করতে বলছি করো। ওকে ভালো দেখে একটা শাড়ি পরাও, চুলে তেল দিয়ে চুল বেঁধে দাও। এইসব করতে গেলেই সাহানা সন্দেহ করবে মা। সন্দেহ করলে করবে, তারপর ধরুন মা কোনো কারণেই ওদের পছন্দ হলো না, তখন তো সাহানা খুব শক পাবে। মনোয়ারা বিরক্ত স্বরে বললেন, চাকরি নেবার পর থেকে তুমি বৌমা বড় বেশি কথা বলছো। তুমি গিয়ে ওকে শাড়ি পরতে বলো, তুমি না বললে আমি বলবো। নীলু সাহানার খোঁজে গেল। সাহানা নিজের ঘরে গল্পের বই নিয়ে বসেছে এবং ঘন ঘন চোখ মুছছে। ভাবিকে দেখে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। টুনি কোথায় সাহানা? বাবার সঙ্গে ঘুমোচ্ছে। কত বললাম আমার সঙ্গে এসো ঘুমোতে, তা ঘুমোবে না। তুমি একটু ওঠো তো সাহানা, আমার সঙ্গে যাবে এক জায়গায়। কোথায়? ছবি তুলব। তোমার সেই পাসপোর্টটির ছবি? না, পাসপোর্টের ছবি তোলা হয়েছে, তুমি আর আমি দুজন মিলে তুলব। কালার ছবি। কেন? স্মৃতি রাখবার জন্য। ২ দিন পর বিয়ে হয়ে কোথায় কোথায় চলে যাবে। সব সময় ঠাট্টা ভালো লাগে না ভাবি। ওঠো সাহানা, ভালো দেখে একটা শাড়ি পরো তো তাড়াতাড়ি। জামদানিটা পরবো? না, জামদানি ফুলে থাকবে, সিল্কের শাড়িটা পরো। সাহানা খুশি মনে উঠে এলো। শাড়ি পরল, চুল বাঁধল, সবুজ রঙের ছোট্ট একটা টিপও পরল কপালে। আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। ভাবি, চোখে কাজল দেব? কাজলের তোমার দরকার নেই। কেমন লাগছে আমাকে? তুমি হচ্ছ পৃথিবীর সেরা রূপসীদের একজন সাহানা। কোনো ছেলে তোমাকে একবার দেখলে সারা রাত বিছানায় ছটফট করবে। তুমি ভাবি খুব অসভ্যের মতো কথা বলো, ভালো লাগে না। সাজগোজ সারতে সারতেই ভেহমানরা এসে পড়লেন। দুজন বয়স্ক মহিলা। তারা থাকলেন খুব অল্প সময়। চাটা কিছুই খেলেন না, কথাবার্তাও কিছু বললেন না। কালো মতো মহিলাটি নীলুকে বললেন, তোমাকে মা আমি আগে দেখেছি, গুলশান মার্কেটে বিছানার চাদর কিনছিলে। কথাটা ঠিক নয়। নীলু কখনোই গুলশান মার্কেটে যায়নি। কিন্তু সে কোনো প্রতিবাদও করল না। সাহানার সঙ্গে তাদের তেমন কোনো কথাবার্তাও হলো না। ফর্সা এবং অসম্ভব ধরনের মোটা মহিলাটি বললেন, খুব সাজগোজ করেছ দেখি। আমরা ছবি তুলতে যাচ্ছি। কোন স্টুডিওতে যাচ্ছ? এলিফ্যান্ট রোডের দিকে গেলে চলো, আমি নামিয়ে দেব। জি না, আমরা এই কাছেই যাব, হেঁটে যাওয়া যায়। ভদ্রমহিলার আচার আচরণ দেখে কিছুই বোঝা গেল না। 4:30টায় তাদের এক জায়গায় দাওয়াত আছে, তাড়াহুড়ো করে চলে গেলেন। মনোয়ারার মন খারাপ হয়ে গেল। মেয়ে ওদের পছন্দ হয়নি। পছন্দ হলে চলে যাবার জন্য এত ব্যস্ত হয়ে উঠত না। চা দেওয়া হয়েছিল, কিন্তু কাপে চুমুক পর্যন্ত দিল না। ভদ্রতা করে হলেও তো কাপে একটা চুমুক দেবার দরকার ছিল। কালো মহিলাটি তো সারাক্ষণই নাক উঁচু করেছিল, কপাল কুঁচকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছিল। নীলু সাহানাকে নিয়ে ছবি তুলতে গেল সন্ধ্যার আগে আগে। 2টি ছবি তোলা হলো। একটিতে নীলু এবং সাহানা, অন্যটিতে শুধু সাহানা। অনেকগুলি টাকা খরচ হলো শুধু শুধু। ছবি ভালো আসবে কিনা কে জানে। স্টুডিওর মালিক একজন বুড়ো লোক, সে চোখেই দেখে না ছবি তুলবে কি। ফেরবার পথে সাহানা বলল, চলো ভাবি ফুচকা খাই, এখানে একটা ফুচকার গাড়ি আছে। কোথায়? আর একটু সামনে যেতে হবে, চলো যাই। ফুচকা খাবার পর আমরা একটু হাঁটবো, কি বলো? সন্ধেবেলা শুধু শুধু হাঁটবো কেন? আর এখানে হাঁটার জায়গা কোথায়?
তোমার সঙ্গে আমার একটা কথা আছে ভাবি, হাঁটতে হাঁটতে কথাটা বলবো। এখনই বলো। শাহানা শান্ত স্বরে বলল, তুমি ভাবি খুব কায়দা করে আমাকে শাড়ি পরিয়েছ, সাজগোজ করিয়েছ। ওই মহিলা দুটি আমাকেই দেখতে এসেছিলেন, ঠিক কিনা বলো? হ্যাঁ, ঠিক। আমি তো ভাবি তোমার মতো বুদ্ধিমান নই, সহজে কিছু বুঝতে পারি না। ওরা যে আমাকে দেখতে এসেছিলেন সেটা বুঝলাম এই অল্প কিছুক্ষণ আগে। নীলু হাসলো, কিছু বলল না। শাহানা বলল, তোমরা আমাকে বিয়ে দেবার যত চেষ্টাই করো না, কোনো লাভ নেই। তুমি বিয়ে করবে না? যদি করি, করবো আমার পছন্দ মতো ছেলেকে। এমন কি কেউ আছে তোমার পছন্দের? শাহানা জবাব দিল না। তার ফর্সা গাল লাল হয়ে উঠেছে। সে সূর্যের আভায় বড় সুন্দর দেখাচ্ছে তাকে। নীলু বলল, ছেলেটা কে শাহানা? শাহানা মাথা নিচু করে বলল, আমি যাকে বিয়ে করব সে খুবই সাধারণ একজন মানুষ। তোমরা কেউ তাকে পছন্দ করবে না। আমরা পছন্দ করব না এমন কাউকে তুমি কেন বিয়ে করবে? কারণ আমি তাকে পছন্দ করি। ছেলেটি কে? আনিস? শাহানা জবাব দিল না। তার ভাষা ভাষা ঘন কালো চোখে জল চিকচিক করতে লাগলো। নীলু হালকা গলায় বলল, নিয়ে চলো তোমার ফুচকার গাড়িতে। বেশি দূর নাকি? পরবর্তী এক সপ্তাহে খুব দ্রুত কিছু ঘটনা ঘটল। সোমবার বাসায় টিভি এলো। 12 ইঞ্চি চমৎকার একটি টিভি। হোসেন সাহেব শিশুদের মতন হইচই শুরু করলেন। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত টিভির সামনে থেকে নড়লেনই না। মনোয়ারা কয়েকবার বললেন, এরকম করছো যেন টিভি কোনোদিন চোখেও দেখনি। প্রথম দিকে মনে হচ্ছিল টিভি আনার ব্যাপারটা মনোয়ারা ঠিক পছন্দ করছেন না, কিন্তু ফিরোজা বেগমের গানের সময় তিনিও খুব আগ্রহ করে সামনে বসলেন। শুধু শফিক এলো না। হোসেন সাহেব রাত 10টার খবরের সময় উঁচু গলায় ডাকলেন, আসো সবাই, খবর হচ্ছে, খবর। যেন খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা শুনতেই হবে। শফিক তখনই শুধু বসল খানিকক্ষণ। হোসেন সাহেব সারাক্ষণই বলতে লাগলেন, এত সুন্দর রিসেপশন আমি কোনো টিভিতে দেখিনি, আর কি সুন্দর সাউন্ড। মঙ্গলবার মনোয়ারাকে অবাক করে দিয়ে ফর্সা ও মোটা মহিলাটি বুড়ো এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে সকালবেলা উপস্থিত হলেন। তারা দীর্ঘ সময় কথা বললেন হোসেন সাহেবের সঙ্গে। শফিকের অফিসে যাওয়া হলো না। তাদের কথাবার্তায় নীলুর ডাকও পড়ল না। মনোয়ারা শুধু অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে বলে গেলেন, ওদের শাহানাকে পছন্দ হয়েছে। সেদিনই বিকেলে একটি বিশেষ সময় নীলুকে যেতে হলো নিউ মার্কেটে। নীলুর সঙ্গে শাহানা। নীলুর ভান করতে হলো যে সেই বই কিনছে। শাহানা সারাক্ষণই অত্যন্ত গম্ভীর হয়ে রইল এবং এক সময় বলল, যার আমাকে দেখার কথা সে কি দেখেছে? নীলু অন্যদিকে তাকিয়ে বলল, দেখা দেখির কোনো ব্যাপার তো এর মধ্যে নেই। বই কিনতে এসেছি, বই কিনে চলে যাব। কেন আমাকে মিথ্যা কথা বলছো ভাবি? কালো স্যুট পরা লোকটি এসেছিল আমাকে দেখতে। খুব সুন্দর না ছেলেটা? শাহানা জবাব দিল না। নীলু বলল, এমন চমৎকার ছেলের কথা শুধু গল্প উপন্যাসেই পড়া যায়। শাহানা গম্ভীর হয়ে রইল। সে রাতে ভাত খেল না, তার নাকি মাথা ধরেছে। নীলুর মনে হলো বিয়ের ব্যাপারটা নিয়ে আর এগোনো ঠিক না, কিন্তু ঘটনাগুলি ঘটছে খুব দ্রুত, এক সময় আর ফের যাবে না। রাতের বেলা সে শফিককে বলল, শাহানার কিন্তু এই বিয়েতে মত নেই। শফিক বিরক্ত হয়ে বলল, ওর মতামতটা চাচ্ছে কে? যে বিয়ে করবে তার কোনো মতামত থাকবে না? শাহানার মতামত দেওয়ার বয়স হয়নি। ধরো যদি অন্য কোনো ছেলের প্রতি তার কোনো দুর্বলতা থাকে, তখন? কি যে বাজে কথা বলো! ও যে এরকম মেয়ে, কোনো একটা কাণ্ডটাণ্ড করে বসতে পারে। কিছুই করবে না। আমি কথা বলবো ওর সাথে। কখন? এখনই ডাকো, কথা বলছি। থাক, আজ আর না বললেও হবে। আজ অসুবিধেটা কি? ওর মাথা ধরেছে, শুয়ে আছে। তুমি বলো, আমি ডাকছি। প্লিজ, আজ না, যা বলার অন্য একদিন বলো। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ফর্সা মোটা মহিলাটি অনেককে নিয়ে এলেন। তাদের সঙ্গে প্রচুর মিষ্টি। তারা শাহানার হাতে হিরে বসানো একটি আংটি পরিয়ে দিলেন। মনোয়ারা বললেন,
মা, এনাকে সালাম করো। শাহানা বাধ্য মেয়ের মতো সালাম করল। সেই রাতেই শফিক শাহানার সঙ্গে অনেক সময় ধরে কথা বলল। নীলু সেই আলোচনায় থাকল না, কিন্তু লক্ষ্য করল শাহানার মনের অবস্থার পরিবর্তন হয়েছে। অন্ধকার ভাবটা আর নেই। সহজভাবে টিভির সামনে এসে বসল। গানের ভুবন অনুষ্ঠানটি খুব আগ্রহ নিয়ে দেখল। সেখানে একজন শিল্পীকে একটি মাছি বড় বিরক্ত করছে। বারবার মাছিটি গিয়ে বসছে তার নাকে। শিল্পী নির্বিকার থাকতে চেষ্টা করছেন, পারছেন না। দৃশ্যটি দেখে শাহানা অন্যের মতন হাসতে হাসতে ভেঙে পড়ল। নীলুর মনে হলো শাহানাকে নিয়ে ভয়ের কিছু নেই, এই বিয়েতে সে সুখীই হবে। অনেক রাতে শাহানা নীলুকে বলল, ভাবি, আংটিটা কি পরে থাকবো না খুলে বাক্সে তুলে রাখবো? বাক্সে তুলে রাখার দরকার কি? এত দামি আংটি হাত থেকে খুলে পড়ে যায় যদি? না, পড়বে না। আংটিটা তোমার পছন্দ হয়েছে শাহানা? শাহানা কিছু বলল না। নীলু নিঃশ্বাস ফেলে বলল, যাক, তোমার কল্যাণে হীরা দেখা হলো। আমি হীরা আগে দেখিনি। শফিক অফিসে এসে শুনল বড় সাহেব সকাল 8টায় এসেছেন। কয়েকবার শফিকের খোঁজ করেছেন। তার মেজাজ অবশ্য ভালো, অন্য দিনের মতো চেঁচামেচি করছেন না। শফিক ঘড়ি দেখল 10টা 40। আজ তার অফিসে আসতে দেরি হলো। এটা সে কখনো করে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেদিন সে দেরি করে আসে বেছে বেছে সুরেন সেন ঠিক সেদিনগুলোতেই আসে। স্যার, মে আই কামিন? কামিন। কেমন আছো শফিক? ভালো। আজকের ওয়েদার কেমন চমৎকার, লক্ষ্য করেছ? ব্রাইট সানশাইন, কুল ব্রিজ। শফিক ব্যাপার কিছু বুঝতে পারল না। বাতাসে কোনো মিষ্টি গন্ধ নেই, কাজেই বড় সাহেব প্রকৃতস্থই আছেন। সকালবেলার চমৎকার ওয়েদার নিয়ে তার কাব্যভাবের কোনো কারণ নেই। আজকের সকাল অন্য দিনের সকালের মতোই, আলাদা কিছু নয়। শফিক, বলুন স্যার। তুমি কি আমার প্রসঙ্গে কোনো গুজব শুনেছ? আমাকে নিয়ে দুটি গুজব প্রচলিত। একটি হচ্ছে তোমাদের অফিসের একটি মেয়েকে বিয়ে করে ফেলছে। আমি এই গুজবটির কথা বলছি না, আমি বলছি অন্য গুজবটির কথা। না স্যার, আমি কিছু শুনিনি। ঠিকই শুনেছ, এখন প্রিটেন্ড করছো। তাতে অবশ্য কিছু যায় আসে না। শফিক চুপ করে রইল। বড় সাহেবের কথাবার্তা হেঁয়ালির মতো লাগছে। আমাকে হেড অফিস জানিয়েছে যে তারা মনে করছে আমি এখনকার কাজকর্ম ঠিকমতো চালাতে পারছি না, কাজেই তারা আমার একজনকে রিপ্লেসমেন্ট পাঠাচ্ছে। কবে? এই সপ্তাহেই। তোমার জন্য যে সুপারিশটা আমি করেছিলাম সেটাও বাতিল হয়েছে, কাজেই তুমি ফিরে যাবে তোমার আগের জায়গায়। শফিক সিগারেট ধরালো। সুরেন সেন শান্ত স্বরে বলল, আমার ব্যাপারে ওদের ডিসিশন ঠিকই আছে। আমি মোটামুটি একটি অপদার্থ, কিন্তু তোমার ব্যাপারে ওরা ভুল করল। আমি খুবই দুঃখিত। ঠিক আছে, তুমি এখন যাও। আমি চার্জ হ্যান্ডওভার করব, তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে সাহায্য করো আমাকে। শফিক দীর্ঘ সময় তার ঘরে চুপচাপ বসে রইল। সুরেন সেনের বদলে অন্য কেউ এলে ভালো হবারই কথা। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত দুর্বল। প্রায় 11টার মতো বাজে, এখনও অফিসের সব কর্মচারী এসে উপস্থিতি হয়নি। কর্মচারীদের আনা নেওয়ার জন্য কোনো গাড়িও নেই, অথচ গাড়ির স্যাংশন হয়েছে 2 বছর হয়ে গেল। অত্যন্ত জরুরি ছাপমারা ফাইলগুলিও সে ফেলে রাখবে সপ্তাহের পর সপ্তাহ। তার মুড আসছে না, কিংবা মাথা ধরেছে, কিংবা এই ব্যাপারটি নিয়ে সে আরও চিন্তাভাবনা করতে চায়। কিন্তু তবুও সুরেন সেন একজন ভালো মানুষ। অপটু মানুষরা সাধারণত ভালো মানুষ হয়ে থাকে। এর কারণ কি? নিজের অক্ষমতাকে ভালো মানুষী দিয়ে আড়াল করে রাখার কি এটা চেষ্টা? সিদ্দিক সাহেব এসে ঢুকলেন, হাসি হাসি মুখ, যেন এইমাত্র মজার কিছু ঘটে গেছে। জগতের বেশিরভাগই। কি বলছিলে শফিক? না না, আসুন স্যার। কি শফিক সাহেব, সকালবেলাতেই মুখ এমন গম্ভীর কেন? বড় সাহেবের খবরে আপসেট নাকি? কিছুটা তো আপসেট বটেই। যাকে নিয়ে আপসেট সে কিন্তু সুখেই আছে। সকালে এসে গুনগুন করে গান গাইছে। আসলে বাংলাদেশ থেকে বেরোতে পেরে বেটা খুশি। তাই কি? তাই, নয়তো এতটা ফুর্তি হবার কথা না। বেলটুপুন চা দিতে বলুন। আপনি কি অফিসিয়াল অর্ডার করে দেখেছেন? না।
আছে আমার সঙ্গে, চা খাবার পর পড়ে দেখবেন। শফিক ব্যাপারটা বুঝতে পারল না। অফিস অর্ডার সিদ্দিক সাহেবের কাছে যাবে কেন? বুঝলেন শফিক সাহেব, এবার আমরা অফিস অ্যাডমিনিস্ট্রেশনটাকে টাইট করব। আপনার ফুল কোঅপারেশন দরকার। আমাদের নিজেদের সার্ভাইভেলের জন্যই এটা দরকার। অবস্থা যা দাঁড়িয়েছে, এতে কোম্পানি বিজনেস গুটিয়ে ফেলবে। বিদেশি কোম্পানিগুলো এদেশে আসে কাঁচা পয়সা নিতে, ভ্যাকেশন কাটাতে তো আসে না। এদের পয়সা তৈরির সুযোগ করে দিতে না পারলে তো আমাদের কোনো ভবিষ্যৎ নেই, কি বলেন? শফিকের কাছে ব্যাপারটা স্পষ্ট হতে শুরু করেছে। হেড অফিস সিদ্দিক সাহেবের প্রমোশন দিয়েছেন, অফিস অর্ডার তার কাছে যাবার রহস্য হচ্ছে এটাই। শফিক সাহেব। জি বলেন। বড় সাহেবের একটা জমকালো ফেয়ারেল দেবার ব্যবস্থা করা যাক। এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। ছোটখাটো একটি ফাংশন, তারপর ডিনার। ফাংশন সবাই অ্যাটেন্ড করবে, ডিনার শুধুমাত্র অফিসারদের জন্য। এবং সবার তরফ থেকে আমরা একটা গিফটও দিতে চাই তাকে। কি দিলে ভালো হয় সেটা নিয়েও একটু চিন্তা করবেন। বাংলাদেশের ল্যান্ডস্কেপের উপর একটা ওয়াল পেন্টিং পাওয়া যায় কিনা দেখতে দেখতে হবে তো। আপনার চেনা জানা কেউ আছে আর্টিস্ট? না, আমি অবশ্য দু একজনকে চিনি। দেখব কি করা যায়। সিদ্দিক সাহেব প্রায় 1 ঘন্টার মতো বসলেন। তিনি সম্ভবত এই হঠাৎ আসা প্রমোশনের খবরে শফিকের কাছে লজ্জিত বোধ করছিলেন। লজ্জা ঢাকার জন্যই বসা। শাহানাদের কলেজ আজ দুপুরবেলা ছুটি হয়ে গেল। ফার্স্ট ইয়ারের একটি মেয়ে কুমিল্লা যাচ্ছিল বাবা মার সঙ্গে। অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে 3 দিন আগে। খবর পাওয়া গেছে আজ। সেজন্যই ছুটি এবং শোকসভা। শোকসভায় 1 মিনিট নীরবতা পালন করা হলো। ভাইস প্রিন্সিপাল সাহেব বক্তৃতা দিলেন, যার ভাবার্থ হচ্ছে সংসার অনিত্য, জন্মিলে মরিতে হবে। ভাইস প্রিন্সিপাল সাহেবের লম্বা বক্তৃতা দেওয়ার বদভ্যাস আছে। সুযোগ পেয়ে তিনি প্রায় 50 মিনিট কথা বললেন। খুবই বিরক্তিকর ব্যাপার। শাহানার সবচেয়ে প্রিয় বান্ধবী মিলি ফিস ফিস করে বলল, আগে আগে ছুটি হয়ে লাভটা কি হলো? সেই তো 12:30 বাজিয়েই ফেলেছে। শাহানা বলল, এখন দেখবি লীনা আপা বক্তৃতা দেবে। সর্বনাশ হবে তাহলে। লীনা আপা মানে ঝাড়া 2 ঘন্টা বলবে। ওদের আজ নিউ মার্কেটে যাবার কথা। লীনা আপা ডায়াসে গেলে সেটা সম্ভব হবে না। শাহানা অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। সম্ভবত আজ আপা কিছু বলবে না। ঘন ঘন ঘড়ি দেখছেন, তারও নিশ্চয়ই কোথাও যাবার কথা। হল ভর্তি ছাত্রীটি মুখ শুকনো করে বসে আছে। শোকসভা না হয়ে অন্য কিছু হলে এতক্ষণে স্যান্ডেল ঘষাঘষি শুরু হতো। আজ তা করা যাচ্ছে না। দুঃখী দুঃখী মুখ করে সবাই বসে আছে। শাহানার মন খারাপ করিয়ে লীনা আপা বক্তৃতা দিতে উঠলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, কবিগৌরী রবীন্দ্রনাথের মানসী কাব্যগ্রন্থে একটি কবিতার নাম। শাহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সূচনা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা লম্বা ব্যাপার হবে। অথচ যে মেয়েটি মারা গেছে তাকে এই আপা হয়তো চেনেও না। কিন্তু কত ভালো ভালো কথা বলা হবে। এমনভাবে সবাই বলবে যেন ওই মেয়েটির মতো ভালো মেয়ে পৃথিবীতে জন্মায়নি এবং তার মৃত্যুতে সবার একটা বিরাট ক্ষতি হয়ে গেল। কোনো মানে হয়? শাহানার ওই মেয়েটির উপর রাগ লাগতে লাগলো। কি দরকার ছিল তার কুমিল্লা যাবার? শাহানা সময় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে চেষ্টা করলো। এই কাজটা সে খুব ভালো পারে। ক্লাসে কোনো লেকচার যখন তার পছন্দ হয় না, তখন স্যারের দিকে তাকিয়ে থেকে সম্পূর্ণ অন্য জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। বেশ লাগে তার। শাহানা ভাবতে লাগলো বাসায় ফিরে গিয়ে কি করবে। করার কিছুই নেই। এমন নিরানন্দ জীবন। কিছুক্ষণ পড়াশোনা, টিভি দেখা, রাতের পর ঘুমানো, ব্যাস। দিনের পর দিন একই রুটিন। এতটুকুও ভালো লাগে না। প্রায় ইচ্ছে করে কোথাও পালিয়ে যেতে। ছেলে হয়ে জন্মালে সে নিশ্চয়ই পালিয়ে যেত। মেয়ে হয়ে পালিয়ে যাওয়াও সম্ভব না। পত্রিকা খুললেই মেয়েদের নিয়ে এমন সব আজে বাজে খবর দেখা যায়। এসব খবর শাহানার পড়তে ভালো লাগে না। কিন্তু মা আবার বেছে বেছে সেই খবরগুলোই ভাবিকে পড়ে শোনাবেন। বৌমা, শুনে যাও কি লিখেছে। মানুষ আর মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে। ফরিদপুরের নবগ্রামে 3 জন যুবক কর্তৃক 11 বছর বয়সী কুলসুমকে। এসব খবর কি জোরে জোরে পড়ে শোনানোর জিনিস? কিন্তু মাকে বলবে কে? যতই দিন যাচ্ছে মা ততই অন্যরকম হয়ে যাচ্ছে। কি বাজে স্বভাব যে তার হচ্ছে। অবশ্য এখন তার মার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। যে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে
তার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করার নিয়ম নেই। আগে টুনিকে নিয়ে ছাদে গেলে 100 বার জবাবদিহি করতে হতো। ছাদে গিয়েছিলি কেন? দিনের মধ্যে 10 বার ছাদে যাওয়া লাগে কেন? খবরদার, আর যেন না দেখি। এত বড় মেয়ে ছাদে ঘুরঘুর করবে কেন? ছাদ কি হাওয়া খাবার জায়গা? এখন মা কিছুই বলে না। কয়েকদিন আগে কলেজ থেকে ফেরবার সময় গলির মাথায় আনিস ভাইয়ের সঙ্গে দেখা। দুজন কথা বলতে বলতে আসছে। মা ব্যাপারটা বারান্দায় দাঁড়িয়ে দেখলো, এই নিয়ে কিছুই বলল না। অন্য সময় হলে 1,00,000 প্রশ্ন করত। কি কথা হলো আনিসের সাথে? হাত নেড়ে নেড়ে এমন কি কথা? তোকে কতবার বলবো আগ বাড়িয়ে আলাপ জমাতে যাবি না। হাসতে হাসতে দেখি ভেঙে পড়ে যাচ্ছিলি। রাস্তার মধ্যে এমন হাসাহাসি! ভদ্রলোকের মেয়ে না তুই? বিয়ে ঠিক হয়ে যাবার পর কিছু ভালো দিকও আছে। স্বাধীনতা আসে। কতদিন থাকবে এই স্বাধীনতা কে জানে? বিয়ের পর কি হবে এসব নিয়ে সাহানা কখনো ভাবে না। ভাবতে ভালোও লাগে না। যা হবার হোক, তখন দেখা যাবে। তবে সাহানা নিশ্চিত যে লোকটির সঙ্গে তার বিয়ে হবে সে ভালোই হবে, ছ্যাবলা ধরনের হবে না। সেরকম হলে সাহানার সঙ্গে বারবার দেখা করত, চিড়িয়াখানায় নিয়ে যেতে চাইতো, চাইনিজে নিয়ে যেতে চেত। প্রেম প্রেম একটা খেলা চলতো। সবকিছু ঠিকঠাক করবার পর প্রেমের অভিনয়। এই ছেলে এসব কিছুই করেনি। এই একটি কারণে সাহানা তার উপর কৃতজ্ঞ। সাহানা ঠিক করে রেখেছে বিয়ের প্রথম রাতেই এজন্য সে তার স্বামীকে ধন্যবাদ দেবে। ওদের বাড়ি থেকে একবার বিরাট এক গাড়ি এসে উপস্থিত। বাচ্চারা সবাই চিড়িয়াখানায় যাবে। তাদেরও ইচ্ছা সাহানাকে নিয়ে যাবার। সাহানা কি পারবে যেতে? তার যাবার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। মার জন্য যেতে হলো। সাজসজ্জা করতে হলো, চুল বাঁধতে হলো। সাহানা ধরেই নিয়েছিল চিড়িয়াখানাটা উপলক্ষ মাত্র। আসলে ও তার সঙ্গে ঘুরতে টুরতে চায়। কিন্তু ও ছিল না। বাচ্চারাই গিয়েছিল দল বেঁধে। মাঝে মাঝে সাহানার মনে হয় ওর মধ্যে সাহানার প্রতি একটা অবহেলার ভাব আছে। নয়তো বিয়ে 6 মাস পিছিয়ে দেবার প্রস্তাবে ছেলের আত্মীয় স্বজনরা কেউ রাজি হলো না, কিন্তু ছেলে রাজি হয়ে সবাইকে রাজি করালো। এসব খবর অবশ্য খিলগার মামার কাছ থেকে পাওয়া। তার সব খবর বিশ্বাসযোগ্য নয়। তিনি বানিয়ে বানিয়ে প্রচুর কথা বলেন। লীনা আপার বক্তৃতা প্রায় শেষ পর্যায়ে। তিনি 8 ঘন্টা বক্তৃতা দিলেন। চিবিয়ে চিবিয়ে কথা। 2 মিনিট পর পর রবীন্দ্রনাথ এই বলেছেন, মহামতি বালজাক এই বলেছেন। আগে জানলে কে আসতো এসব সভায়? সাহানার বাসায় ফিরতে ফিরতে 3টা বেজে গেল। বাসায় কেউ নেই, শুধু শফিক বসে আছে বসার ঘরে। ওরা কোথায় ভাইয়া? খিলগায়। তুমি আজ এত সকাল সকাল যে? এসে পড়লাম একটু আগে আগে। শরীর খারাপ নাকি? না, শরীর ভালোই আছে। আজ আমাদেরও সকাল সকাল ছুটি হয়েছে। ফার্স্ট ইয়ারের একটা মেয়ে মারা গেছে, এজন্য ছুটি। কিভাবে মারা গেল? জানি না, অ্যাক্সিডেন্ট না কি যেন হয়েছিল। সাহানা কাপড় বদলাতে গেল। বাড়িটা ফাঁকা বলে কেমন অচেনা লাগছে। মনে হচ্ছে অন্য কোনো মানুষের বাড়ি। আর খিলগায় যখন গিয়েছে তখন রাত 10টা-11টার আগে ফিরবে না। সাহানার দারুণ মন খারাপ হয়ে গেল। সাহানা, সাহানা! কি ভাইয়া? চা বানাতে পারিস? পারবো না কেন? তুমি আমাকে কি ভাবো? বানা 1 কাপ চা। সাহানা অত্যন্ত উৎসাহে চা বানাতে গেল। রান্নাঘরে যাবার সে কোনো সুযোগ পায় না। মনোয়ারার কঠিন নিষেধ আছে, বিয়ের আগে রান্নাঘরে যাওয়া যাবে না। আগুনের আঁচে গায়ের রং নাকি নষ্ট হয়। রান্নাবান্না যা শেখার বিয়ের পর শিখলেই হবে। শফিক চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। সাহানা এলো তার পিছু পিছু। তোর গোলাপ গাছে অনেক ফুল ফুটেছে রে সাহানা। সাহানা হাসল। গাছের প্রসঙ্গে কেউ কোনো কথা বললেই সাহানার বড় ভালো লাগে। তোর গাছগুলি তুই শ্বশুরবাড়ি নিয়ে যাবি না রেখে যাবি আমাদের জন্য? কি যে তুমি বলো না ভাইয়া! সাহানার লজ্জা করতে লাগলো। ভাইয়া গম্ভীর ধরনের মানুষ, ঠাট্টা তামাশা কখনো করে না। কিন্তু সাহানা লক্ষ্য করেছে বিয়ের প্রসঙ্গে সে মাঝে মাঝে হালকা কথাবার্তা বলে। কয়েকদিন আগে তারা খেতে বসেছে। খাবার তেমন কিছু নেই। ভাইয়া হঠাৎ বলল, এত বড় লোকের স্ত্রী একজন খেতে বসেছে, আর এই খাওয়া! সাহানার লজ্জায় মরে যাবার মতো অবস্থা। সবাই খুব হাসাহাসি করল। বাবার হাসি তো আর থামেই না। শেষটায় বিষম খেয়ে ফেললেন। আজ শফিকের মুখ অন্ধকার হয়ে আছে।
একটু আগে সে ঠাট্টা করেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তার মন পড়ে আছে অন্য কোথাও। শফিক বলল, তোর ভাবি কখন আসে? 5টার মধ্যে এসে পড়ে। 4টা পর্যন্ত অফিস, ওদের গাড়ি এসে দিয়ে যায়। গাড়ি এসে দিয়ে যায়? জানতাম না তো। আমাকে তো কিছু বলেনি। এই মাস থেকেই নিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, এই আর কি। শাহানার মনে হলো শফিক আরো গম্ভীর হয়ে গেছে। এতে তো খুশি হবার কথা, গম্ভীর হবে কেন? শাহানা বলল, ভাইয়া আমি একটু ঘুরে আসি। কোথায় যাবি? ছাদে। ছাদ ফাঁকা। শাহানার মনে হচ্ছিল আনিস ভাইকে তার ঘরে পাওয়া যাবে, কিন্তু ঘর তালা বন্ধ। কাপড় শুকোবার দড়িতে ধবধবে সাদা রঙের কয়েকটা কবুতর। এদের পোষ মানানো হচ্ছে, ম্যাজিকে লাগবে। শাহানা কবুতরের খাঁচায় হাত রাখতেই একটি কবুতর ঘাড় বাঁকিয়ে তার হাতে ঠোকর দিল। এই বুঝি পোষ মানা কবুতরের নমুনা। শাহানা একা একা ছাদে হাঁটতে লাগলো। শীত লাগছে, ঠান্ডা বাতাস দিচ্ছে, কেমন মন খারাপ করিয়ে দেবার মতো একটা সন্ধ্যাও নামছে। কোনো রকম কারণ ছাড়াই শাহানার চোখ ভিজে উঠতে শুরু করেছে। খাঁচার কবুতরগুলি আগ্রহ নিয়ে তাকে দেখছে। ছাদ থেকেই দেখা গেল রফিক আসছে। সে 4 দিনের জন্য যশোর গিয়েছিল। কেন গিয়েছিল কি কাউকেই কিছু বলে যায়নি। চাকরি কোনো ব্যাপারে হবে বোধহয়। আজকাল চাকরির ব্যাপারে সে কারো সঙ্গে কথাও বলে না। শাহানা নিচে নেমে এলো। রফিক তার দিকে তাকিয়ে হাসল। কেমন রোগা লাগছে রফিককে। কেমন আছেন শাহানা বেগম? ভালো আছি। তুমি কেমন? ভালোই। কেমন খুশি খুশি লাগছে তোমাকে? চাকরি টাকরি কিছু হয়েছে? না, আমার ওই সব হবে না। বিজনেস করব ঠিক করেছি। বাসায় কেউ নেই নাকি? না, খিলগা গিয়েছে, ভাবি এখনো ফেরেনি। চট করে চা বানা, খুব কড়া করে। হাই পাওয়ার্ড টি দরকার। কেউ কি আমার খোঁজ করেছিল? না, কারো খোঁজ করার কথা। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির 13তম পর্ব। আশা করি সঙ্গেই ছিলেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।